তো আমরা আহ শুরু করছি নবাংশ নিয়ে। নবাংশের কিছুটা সম্ভবত পড়াশুনো করা হয়েছিল। নবাংশ হচ্ছে মুখ্য পরিপূরক কুণ্ডলী, যেখান থেকে আমরা জীবন সাথী, বিবাহ এগুলোকে দেখি। নেক্সট হচ্ছে গিয়ে গ্রহদের বলবত্তা, শুভাশুভত্ব দেখি। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইভেন্ট প্রেডিকশন করি। আর এর সঙ্গে সঙ্গে একটাকে আপনারা অ্যাড করবেন যখন আপনারা এটাকে আবার শিখবেন বা শুনবেন তখন, সেটা হচ্ছে আমাদের বেদিক সিস্টেমে, বৈদিক পদ্ধতিতে নবাংশ হোরারি বলে একটা বিষয় আছে। তো নবাংশ হোরারিটাও আমরা শিখবো, অর্থাৎ একটা নাম্বার জিজ্ঞেস করে লগ্ন ক্যালকুলেট করে হোরারি প্রশ্নের উত্তর বার করা। সেটা আমরা যখন হোরারি শিখবো তখন সেটা জানবো। তো প্রশ্ন উত্তর বার করবার সময় এই বিষয়টা আমাদের কাজে লাগে, এবং আমরা এখান থেকে খুব ভালো মানে সলিড প্রেডিকশন প্রাপ্ত হয়ে থাকি। এছাড়াও ইভেন্ট প্রেডিকশন মানে কোন ঘটনাটা ঘটতে চলেছে, কোন ঘটনাটা ঘটতে পারে, সেটা আমরা দেখতে পারি। এছাড়াও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে নবাংশের সাহায্যে দশা ক্যালকুলেশন করা যায়। অনেক সময় আমরা দেখি যে আমাদের প্রেডিকশন মিলছে না, তখন আমরা দশা দেখবার চেষ্টা করি নবাংশের সাহায্যে। বা কিভাবে আমরা দশা দেখবো নবাংশের সাহায্যে, সেটা আমি একটুখানি দেখিয়ে দিই। এই নবাংশের সাহায্যে দশা ক্যালকুলেশন, এটা কিন্তু আমাদের সাধারণ কুণ্ডলী সাপোর্ট করে না। তো এখানে জগন্নাথ হোরা এইখানে দশা আমাদেরকে সাপোর্ট করে। তো এখানে অপশনস আছে। এখানে অপশনসে কি দিয়ে আমি দশা দেখব, আর কোন নক্ষত্রের থেকে স্টার্ট করব। আমাদের এই যে বিংশোত্তরী দশা, এটা আমাদের শুরু হয় কৃত্তিকা থেকে। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, এই যে ক্যালকুলেশন আমরা করি, এই দশা ক্যালকুলেশনের বেস যেটা, সেটা হচ্ছে কৃত্তিকা। আমরা ভাবি কেতু প্রথমে, কিন্তু অ্যাকচুয়ালি রবি প্রথমে, এবং কৃত্তিকাকে 1 নম্বর ধরে এটা ক্যালকুলেট করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা? এবার দেখুন নবাংশ দশাই পাল্টে দিচ্ছি। তাহলে এখন আমার দশা চলছে কি দশা, একটু দেখে নিন। এই মুহূর্তে আমাদের দশা যেটা চলছে সেটা হচ্ছে আহ মঙ্গলের দশা, মঙ্গলের মহাদশা। 8/4/2019 থেকে 8/4/2026। তাহলে মঙ্গলের মহাদশায় আমাদের অন্তর্দশা অধিপতি তিনি হচ্ছেন আহ এটা, অর্থাৎ তো তাহলে এই যে মঙ্গলের দশায় এখন আমাদের অন্তর্দশা চলছে আমাদের এইটা, অর্থাৎ 2/5 থেকে, আর এদিকে হচ্ছে গিয়ে 10, 10/9/25। মানে এই জায়গাটা হচ্ছে মঙ্গলের দশায় রবির অন্তর্দশা। এটা হচ্ছে বিংশোত্তরী মতে চন্দ্রের নক্ষত্র সাপেক্ষে আমাদের নর্মাল দশা। এবার এই দশাটাকে আমি D1 না করে D9-এ চলে আসি। কৃত্তিকা নক্ষত্র থাক, সমস্যা নেই। তাহলে তখন ছিল মঙ্গলের দশা। এবার এখন কিন্তু মঙ্গলের দশাটা পাল্টে গেল। এখন দশাটা কিসের হলো? এখন দশাটা হলো চন্দ্রের দশা। তাহলে চন্দ্রের দশা কার অন্তর্দশা? তাহলে এইবার চন্দ্রের দশায় আমাদের এটা চলে এলো আহ এইটা, মানে হচ্ছে চন্দ্র শনি, এবার আসছে চন্দ্র বুধ। তাহলে নবাংশ কুণ্ডলীটাকে যদি আমরা দেখি, এখানে লগ্ন কোথায় আছে একটু দেখে নিন। এই যে লগ্ন, তাহলে লগ্ন অনুযায়ী বুধ হচ্ছে একাদশপতি। তাহলে এবারে কিন্তু একাদশ পতির দশায় বিয়ে টিয়ে যদি চিন্তা ভাবনা আমরা করি, তাহলে সেটা হওয়ার চান্স রয়েছে। আর বুধ রয়েছে নবাংশ কুণ্ডলীর নবমে। তাহলে এইখানে একাদশের একাদশ,
ভাবে স্থিত রয়েছে, তাহলে এইখানে আমরা বুধের অন্তর্দশায় বিয়ের কথা ভাবনা চিন্তা করতে পারি। তাহলে নবাংশ দশা সেটাও কিন্তু আমাদের কাজে লাগে। তাহলে টাইম অফ ইভেন্ট প্রেডিকশনের ক্ষেত্রে নবাংশকে আমরা কাজে লাগাতে পারি। এছাড়াও নবাংশ সাপেক্ষে হোরারি ক্যালকুলেশন করা হয়। পুষ্কর নবাংশ, নারী নবাংশ ইত্যাদি নানান ক্যালকুলেশন রয়েছে, ওগুলোতে আমরা এবার যাবো। গণনা আমরা শিখে গিয়েছি। গণনা আমরা আশা করি সবাই জেনে গিয়েছি যে সাতটা ঘর অর্থাৎ সাতটা নবাংশ রয়েছে। এই সাতটা নবাংশের মধ্যে গ্রহরা কত ডিগ্রিতে রয়েছে সেই ডিগ্রির উপরে বেস করে আমাদের ক্যালকুলেশন করা হবে। প্রত্যেকটা নবাংশের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। চর স্থির দত্তক, ভুল বললাম, অগ্নি পৃথ্বী বায়ু জল ক্যালকুলেশন করতে হবে, যে রাশিটাতে রয়েছে অগ্নি পৃথ্বী বায়ু না জল। এবার আমাদের কি করতে হবে, এবার এই অগ্নি পৃথ্বী বায়ু জল যাই হোক না কেন, তার যে চর রাশিটা সেটাকে খুঁজে বার করতে হবে। তাহলে চর অগ্নি মানে মেষ, চর বায়ু মানে তুলা, চর পৃথ্বী মানে মকর, আর চর জল মানে হচ্ছে চল কর্কট। তাহলে কোথায় পড়েছে এই রাশিটা সেটা আমরা দেখে নেব, দেখে সেইখান থেকে শুরু করতে হবে। তার একটা উদাহরণ আমরা দেখিয়েছিলাম আগের দিনকে। এই উদাহরণটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সবাই। কোথায় গেল? তো এবার আমরা চলে আসছি ধরুন রাহুতে। রাহু কোন রাশিতে আছে, প্রথম কাজ হচ্ছে খুঁজে বার করা রাহু কোন তত্ত্বে আছে। তো সিম্পল, বায়ু তত্ত্বে আছে মিথুনে। বায়ু তত্ত্বে থাকলে পরে রাহুকে আমরা কোথায় রাখবো? গণনা শুরু হবে তুলা থেকে, কারণ গণনার শুরু সবসময় চর রাশি থেকে। রাহু কত নম্বর নবাংশে আছে সেটা দেখে নেব। 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত 1 নম্বর, 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত 2 নম্বর, 10 ডিগ্রি পর্যন্ত 3 নম্বর। তারপরে সেই 3 কুড়িটা হয়ে যাবে 13 কুড়ি, 640টা হবে 1640, আর 10টা হয়ে যাবে 20। এরপরে আবার তারপরেরটা 13 কুড়িটা হয়ে যাবে 23 কুড়ি, 16 চল্লিশটা হয়ে যাবে 26 চল্লিশ, আর যেটা হচ্ছে 20 সেটা হবে 30। এই হচ্ছে 9টা ভাগ। তাহলে এখানে 26 চল্লিশ থেকে 30-এর মধ্যে আছে, তাহলে 9 নম্বর নবাংশ। গোনা শুরু করবো থেকে তুলা থেকে। তাহলে রাহু ঘুরে ফিরে তুলা থেকে নবম ঘরে, তার মানে হচ্ছে গিয়ে মিথুনে অবস্থান করবে। তাহলে মিথুনে যখন রাহু অবস্থান করলো, তাহলে মূল রাশিচক্রেও যেখানে নবাংশ সেখানেই রাহু রয়েছে। তাহলে এবার এই ক্ষেত্রে আমরা কি বলবো, রাহুটা নবাংশ কুণ্ডলিতে বর্গোত্তম হয়েছে। তাহলে বর্গোত্তম গ্রহের বলবত্তা বেশি। বর্গোত্তম গ্রহ তারা হচ্ছে মোর পাওয়ারফুল দেন আদার প্ল্যানেটস, দেন নর্মাল প্ল্যানেটস। কারণ তারা হচ্ছে গিয়ে মূল কুণ্ডলিতে যেরকম বলবত্তা প্রাপ্ত হয়, নবাংশ কুণ্ডলিতেও সেই একই ধরনের ওয়েভ, সেই একই ধরনের ভাইব্রেশন সেটাকে রিপ্রেজেন্ট করে। যেমন মূল কুণ্ডলিতে রাহু কালো, নবাংশ কুণ্ডলিতে রাহু কালো। তাহলে আলটিমেটলি আমরা ডিসিশন নেব কি, না তোর রাহুটা কালো। তাহলে এই যে রাহুকে একটা ওয়েভ, একটা কমন ওয়েভে আমরা ফেলতে পারছি। এই যে কমন ওয়েভে ফেলা, এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে আমাদের বর্গোত্তম হওয়ার ডেফিনেশন, বর্গোত্তম হওয়ার কোয়ালিটি। তাহলে এবার নবাংশের পরে আমরা নবাংশ শিখে গেছি। এরপর আমাদের পড়তে হবে পুষ্কর নবাংশ। তো পুষ্কর নবাংশ, পুষ্কর আমরা অর্থ পড়েছি উর্বর, কোয়ালিটি, বেটার, ভালো, সুন্দর, গুণ আছে, এই সমস্ত গুলোই হচ্ছে পুষ্কর নবাংশ। এর মধ্যে বৃহস্পতির নবাংশ হচ্ছে 9টা, আর শুক্রের নবাংশ হচ্ছে আরো 9টা, 9 9 18টা, আর চাঁদ আর বুধের টোটাল হচ্ছে গিয়ে 3টে 3টে করে, মোট 6টা। এই নবাংশগুলোকে আমরা মোটামুটি শুভ নবাংশ হিসেবে ট্রিট করব। পুষ্কর নবাংশগুলিকে কোথায় কোথায় পড়বে এই জিনিস আপনারা মুখস্থ রাখতে পারবেন না। তাহলে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে কোথায় পুষ্কর নবাংশ, তার একটা চার্ট সঙ্গে রাখা যেতে পারে।
তাহলে আমাদের এই চার্টটাকে প্রিন্ট আউট করে নিতে পারি, এটার স্ক্রিনশট সেটা নিয়ে নিতে পারি। তো সেই সমস্ত করে টোরে আমরা পুষ্কর নবাংশটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে নবাংশ কুণ্ডলিতে যদি কোনো গ্রহ, খেয়াল করুন, যদি কোনো গ্রহ অগ্নি রাশিতে থাকে এবং নবাংশে যদি সে তুলা কিংবা ধনুতে অবস্থান করে, নবাংশে যদি কোনো গ্রহ অগ্নি রাশিতে থাকে, মেষ, সিংহ, ধনু, তাহলে এই তিনটেতে থাকতে পারে, এবং যদি তুলা, ধনু এই দুটো রাশিতে অবস্থান করে, তাহলে তাদেরকে আমরা বলবো যে এরা পুষ্কর নবাংশে অবস্থান করেছে। এরপরে রয়েছে বৃষ, কন্যা, মকর। তারা নর্মালি রয়েছে বৃষ রাশি, কন্যা রাশি বা মকর রাশিতে, আর মীন কিংবা বৃষ রাশিতে অবস্থান করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এরা পুষ্কর নবাংশগত হয়েছে বা পুষ্কর নবাংশে অবস্থান করেছে। এরকম বায়ুতত্ত্বের ক্ষেত্রে মীন কিংবা বৃষতে অবস্থান করতে হবে, আর জল তত্ত্বের ক্ষেত্রে কর্কট এবং কন্যা রাশিতে অবস্থান করবে। তাহলে এই স্পেসটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। মুখস্থ করার অপশন নেই, আমারও মুখস্থ হবে না, মানে কঠিন ব্যাপার। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ আপনারা একদম স্ট্রেট চার্টটাকে রাখতে পারেন। কয়েকবার করলে পরে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, কিন্তু মুখস্থ ব্যাপারটা ধরে রাখা এইটা একটু কঠিন আছে। এনিওয়ে, মুখস্থ ব্যাপারটা আমরা এরপরে আমরা চলে আসব তারপরেরটায়। এটা হচ্ছে নারী নবাংশ। এটা অদ্ভুত। এটা হচ্ছে জন্ম কুণ্ডলিতে কোন গ্রহের স্থিত রাশি এবং নবাংশে ওই গ্রহের স্থিত রাশির যে দূরত্ব, সেইটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে নবাংশ কুণ্ডলীর অবস্থান সাপেক্ষে লগ্ন কুণ্ডলীর অবস্থান গণনা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথম ভাব হচ্ছে লগ্নাংশ, দ্বিতীয় ভাব হচ্ছে বৃত্তাংশ, তৃতীয় ভাব বিক্রাংশ। এটা কিন্তু বিক্রয় নয়, বিক্রম। বিক্রম থেকে হচ্ছে, এটা বিক্রমাংশ হতে পারতো, বাট এটাকে বিক্রাংশ, বিক্রাংশ বলা হচ্ছে। তাহলে বৃত্তাংশ, বৃত্তাংশ হচ্ছে কি যেখান থেকে টাকা পয়সা মালকুড়ি আসবে, আর বিক্রাংশ এটা হচ্ছে কি সাহস, এনার্জি এন্ড সাহস, এনার্জি এটাই, বা হচ্ছে গিয়ে সেলফ এস্টিম, এটা বলা যেতে পারে। তারপরে সুখাংশ, পুত্রাংশ, ষষ্ঠাংশ। এই ষষ্ঠাংশটাকে কিন্তু রিপুয়াংশ বলা হয়নি, ষষ্ঠাংশই বলা হয়েছে। তারপরে ভারিয়াংশ অর্থাৎ ভার্যাংশ, নিধনাংশ, ভাগ্যাংশ, কর্মাংশ, লভ ইয়াংশ আর ব্যয়াংশ। তাহলে ভাগ বাটোয়ারা হয়ে গেল। তাহলে এবার কে কোথায় আছে একটু দেখে নিই, একটা এক্সাম্পল দেখি। তাহলে নবাংশ কুণ্ডলী থেকে গণনা করব। তাহলে বৃহস্পতি কোথায় আছে? মূল কুণ্ডলিতে দ্বাদশে। তাহলে এটাকে কি বলতে হবে? দ্বাদশে থাকলে কি বলবো? ব্যয়াংশ। তাহলে বৃহস্পতি এখানে ব্যয়াংশতে পড়ে গেছে। নারী নবাংশ ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক ফর প্রপার প্রেডিকশন। তাহলে নারী নবাংশ থেকে আমরা গ্রহদের এক্সাক্ট রেজাল্ট দেওয়ার যে সূত্র, কোন গল্প অনুসারে গ্রহরা রেজাল্ট দেবে, কোন নক্ষত্রের কাহিনী অনুসারে গ্রহরা রেজাল্ট দেবে, এটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করি। হুম। কিন্তু বেসিক্যালি আমাদের এই আইডেন্টিফিকেশন প্রসেস বারবার ভুল হতে দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি? আমাদেরকে এই নারী নবাংশ, এটা কিন্তু আমাদের একটা সোর্স ইন্ডিকেট করে, আমাদের একটা সূত্র, আমাদের একটা জায়গা, আমাদের একটা ক্ষেত্র দেয়, যেখান থেকে আমরা প্রেডিকশন করবার চেষ্টা করতে পারি। তাহলে কোথায় দেখবো আমরা? নারী নবাংশ থেকে আমরা বোঝার চেষ্টা করব যে রাহু এখানে কি রেজাল্ট দেবে। তাহলে রাহু নবাংশে রয়েছে কোথায়? কর্কটে। রাহু রয়েছে একাদশাংশ বা লভ্যাংশতে। তাহলে এই রাহু কিন্তু
লাভ ইন্ডিকেট করে। আমরা শুধু শুধু উপচয় স্থান, ষষ্ঠে রাহু রয়েছে বলে খুব ভালো রাহু, বা তৃতীয় রাহু রয়েছে, চলো উপচয় স্থানে রাহু রয়েছে খুব ভালো রাহু। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নবাংশ কুণ্ডলী আমাদেরকে দিয়ে দিচ্ছে যে নারী নবাংশ সেইখানে গ্রহটা কোথায় রয়েছে। ফলে এখান থেকে আমরা খুব ইজিলি বার করতে পারবো যে এই গ্রহটা এক্স্যাক্টলি আমার জীবনে কি ফল প্রদান করতে চলেছে। তাহলে এই জায়গা পর্যন্ত কারোর কি বুঝতে অসুবিধা হলো? কারোর ক্ষেত্রে সমস্যা? স্যার আরেকবার ওই বৃহস্পতিটা ধরে একটু বোঝান না। বৃহস্পতিটা কোথায় আছে সেটাই খালি আমরা দেখেছি। বৃহস্পতিটা কোথায় আছে সেই জায়গাটাকে আমরা ফলো করেছি। ফলো করে আমরা আর কি ইয়ে করবার চেষ্টা করেছি, যে খুঁজে বার করবার চেষ্টা করেছি যে কোন জায়গাটাতে এটা রয়েছে। তাহলে বৃহস্পতি নবাংশে কোথায় রয়েছে সেটা একটু দেখে নিই। তো বৃহস্পতি নবাংশে রয়েছে সিংহ রাশি। সেই বৃহস্পতি মূল জন্মকুণ্ডলিতে কোথায় চলে গেল? বৃহস্পতি চলে গেল, লক্ষ্য করুন কোথায় চলে গেল একটু দেখুন। কর্কটে। কর্কট। কর্কটে। এবার যেই মুহূর্তে বৃহস্পতি কর্কটে চলে গেল, বৃহস্পতি কর্কটে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতি নবাংশের রেসপেক্টে দ্বাদশে চলে গেল। তাহলে দ্বাদশে গেলে আমরা কি বলেছি তাকে? তাকে আমরা বলেছি ব্যয়াংশ। ব্যয়াংশ। তাহলে এই বৃহস্পতি লগ্ন থেকে কোথায় রয়েছে? লগ্ন থেকে 6 হাউসে রয়েছে, তুঙ্গ বৃহস্পতি। তা সত্ত্বেও এই বৃহস্পতি কিন্তু ব্যয় নির্দেশ করছে, কারণ এটা নারী নবাংশতে ব্যয় অংশে চলে গেছে। তাহলে এইটা আমাদের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ, যে এটা ব্যয় অংশে চলে গেছে। তাহলে যে ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করছিলাম, বা আগে থেকে কর্কটে তুঙ্গ বৃহস্পতি, তার থেকে আমরা যে বেটার রেজাল্ট, গুড রেজাল্ট আমরা আশা করছিলাম, সেটা কিন্তু আর হচ্ছে না। এবার বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ। হ্যাঁ বলছি, এই আপনি যেটা দেখালেন যে নবাংশ থেকে দশা নির্ণয় করা, ওই জায়গাটা কিন্তু আমি বুঝতে পারিনি। তাহলে আমি আরেকবার শেয়ার করে ওটা দেখাই। হ্যাঁ, একটু দেখালে ভালো হতো। আমি যাবো ওটাতে, কারণ আমাদের এই দিকের পার্টটা কমপ্লিট হয়ে গেল। মানে এই ফেজের পার্টটা এইটুকু, একটা হচ্ছে গিয়ে নারী নবাংশ পর্যন্ত একটা ফেজ। এখানে আমরা ক্যালকুলেটিভ পার্টে যাইনি। এবার আমরা এক্সাম্পল পার্টে যাব। এই অবধি কি কারোর বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই জায়গাটুকু বোঝার ক্ষেত্রে কি কারোর কোনো রকম কোনো সমস্যা হয়েছে? সেইটা আমাকে একটু বলুন। যে যদি এই জায়গাটা কারোর ক্ষেত্রে ক্লিয়ার হওয়া মুশকিল হয়ে থাকে, সেই জায়গাটা আমাকে একটুখানি বলুন। মানে এই পর্যন্ত, তারপর আমরা আরেকবার ওই নবাংশ দশাতে চলে যাব। তাহলে আমরা হচ্ছে গিয়ে নবাংশ দশার ক্ষেত্রে চলে যাচ্ছি। তাহলে কারোর খুব একটা সমস্যা কিছু হয়নি। তাহলে আমরা ওই জায়গাটাতে চলে যাই। প্রথমে হচ্ছে গিয়ে দশা আপনারা বাদ দিন। আপনারা এই ছকটাকে একটু দেখুন। আমি ডেট অফ বার্থটাকে দিয়ে দিচ্ছি। এখানে ডেট অফ বার্থের সাপেক্ষে আপনারা একটু হচ্ছে গিয়ে ইয়েটা দেখুন, নবাংশ কুণ্ডলীটাকে একটু দেখুন। তো এবার আমরা নবাংশ, এখান থেকে আমরা দশাতে চলে যাব। তো আমাদের নর্মাল কি থাকবে? রাশি, তার রেসপেক্টে হচ্ছে গিয়ে আমাদের দশা ক্যালকুলেশন থাকবে। তাহলে এটা হচ্ছে সাধারণ দশা।
লগ্ন, রাশি, রাশি চন্দ্র কোন নক্ষত্রে আছে দেখুন। চন্দ্র এখানে রয়েছে, চন্দ্র 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 চন্দ্র, মুন। মুন রয়েছে হস্তা নক্ষত্রে, তার মানে চন্দ্রের দশায় এর জন্ম। তাহলে চন্দ্রের দশায় জন্ম হলে পরে আমরা হস্তা নক্ষত্রে দশায় গেলে পরে প্রথম দশা হচ্ছে চন্দ্রের। এবার আমরা চলে আসি নবাংশ ক্যালকুলেশনে। এবার আমরা এটা একটু লক্ষ্য করে নিয়েছেন তো, স্ক্রিনটা মহাদশা শেয়ার দেখা যাচ্ছে না স্ক্রিনটা। বুঝে। স্যার শেয়ার হয়নি বোধহয়, আগের চারটায় ও আছে, শিট শিট শিট, আগের চারটায় আছে স্যার। আমি সরি সরি সরি। তাহলে প্রথমে হচ্ছে কি আপনারা একটুখানি মূল জন্মকুণ্ডলীটা দেখুন, আর ডেট অফ বার্থ, টাইম, এগুলোকে যদি একটু নোট ডাউন করেন তাহলে সেটা করতে পারেন। তাহলে এই মানুষটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর জন্ম হচ্ছে হস্তা নক্ষত্রে। তাহলে চন্দ্রের দশায় এর জন্ম, সমস্যা নেই। চন্দ্রের দশায় আমরা দেখতে পাচ্ছি এর জন্ম হয়েছে। চন্দ্রের দশা কোন অন্তর্দশায় জন্ম, সেটাও আমরা দেখতে পাচ্ছি। চন্দ্রের দশাকাল কোন সময় থেকে কোন সময় সেটাও পরিষ্কার। এবার আমরা অপশনসে গিয়ে চেঞ্জ করব, রাশির রেসপেক্টে না গিয়ে আমরা D9 চার্টের রেসপেক্টে দশা ক্যালকুলেট করব। এবার কিন্তু শুক্রের দশায় জন্ম। কারণ কি? কারণটা কি? কারণ হচ্ছে D9 কুণ্ডলিতে চন্দ্র অবস্থান করে রয়েছে কোথায় দেখুন একটু। বেশ। মেসি মেসি। স্যার D9 বলতে নবাংশ কুণ্ডলী তো? নবাংশ কুণ্ডলী, এই যে খুলে মেসি। দিয়েছি। D9 মানে হচ্ছে নবাংশ, ডি মানে ডিভিশন, 9 মানে নাইন্থ ডিভিশন। দেখুন আপনারা আরেকটু ভালো করে দেখুন। লগ্ন সাপেক্ষে থার্ড হাউসে চন্দ্র। নবাংশের মেষ রাশিতে চন্দ্র আছে। উম, নবাংশে লগ্ন সাপেক্ষে তো 6000। তাহলে চন্দ্র রয়েছে ভরণী নক্ষত্র, চন্দ্র হচ্ছে গিয়ে ভরণী নক্ষত্রে রয়েছে, তাই জন্য নবাংশ দশা শুরু হলো শুক্র থেকে। তাহলে এবার যে ঘটনাটা, যে ইভেন্টটা আমি চাইছি, সেই ইভেন্টটা আমি কি থেকে বিচার করব? ধরুন আমি বিয়ে চাইছি, আমি নবাংশ থেকে বিচার করব, আমি সপ্তাংশ থেকে বিচার করব। আমি পেশা চাইছি, আমার জীবনে আমি প্রথম দশাংশ দশা ইউজ করি এক ভদ্রলোকের উপরে। তো সেই ভদ্রলোক আমাকে একটা কমেন্ট করেছিলেন
কমেন্টটা আমি লিখে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি আর পড়েও শোনাচ্ছি। স্যার, আপনি ওই দশাটা কিভাবে কি চেঞ্জ করলেন ওটা স্যার বুঝতে পারলাম না। ও আমি দেখিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। তো এখানে দেখুন রয়েছে অপশনস, এখানে রয়েছে অপশনস, দেখতে পাচ্ছেন এই যে অপশনস, দেখেছেন? হুম 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 এবার এই হুম অপশনস এর উপর আমি ক্লিক করব, করলে পরে এটা খুলবে। এখানে আমি দেখতে পাচ্ছি ডিনাইন, আর এখানে আমি দেখতে পাচ্ছি কৃতিকা। কারোর ইচ্ছে হলো যে সে তার জন্ম নক্ষত্র থেকে দেখবে, সেই করে দিলাম নবাংশ, দেখবো আমি কোত্থেকে, বরণী থেকে। চেঞ্জ হয়ে গেল কিন্তু, ও আচ্ছা। নবাংশ সেখানেই রয়েছে, কিন্তু আমার ফার্স্ট দশা সেটা হচ্ছে শুরু হবে কোত্থেকে, বরণী থেকে, সরি কৃতিকা থেকে, ভুল করলাম, বরণী থেকে। তাহলে তারপরের দশা হচ্ছে কৃতিকা। তাহলে ভরণী থেকে যদি আমার প্রথম দশা শুরু হয়, দশা সিস্টেমের ফার্স্ট যদি আমার ক্ষেত্রে হয় ভরণী থেকে, তাহলে এখানে সেকেন্ড নক্ষত্রে পড়ছে, তাই জন্য এখানে শুক্রের পরে রবির দশা ধরলো। কিন্তু আমরা এটা করব না, আমরা হচ্ছে কি চন্দ্রের নক্ষত্র থেকেই ধরুন ধরবো। আর এত জটিল আমরা যাব না, আমরা এখানে স্ট্রেট যাব হচ্ছে গিয়ে নর্মাল নবাংশ দশায়। মানে জন্ম ছকে চন্দ্র যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রকে সিলেক্ট করব, নাকি নবাংশের কথা বলছেন? না না, আপনি সবসময় হচ্ছে গিয়ে অপশনে এটাকে কৃতিকাই রাখবেন ফার্স্ট, আর নবাংশ থেকে যদি দশা ক্যালকুলেট করেন, ধরুন কেউ একজন চাকরি ক্যালকুলেট করছে, তাহলে এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক হুম ক্লিক করছি, আমি D10 খুললাম, চলে এলো দশাংশ। হুম ঠিক আছে, এবার আমি মহাদশার অপশনে কি করে দিলাম, হুম নবাংশের জায়গায় দশাংশ দশা করে দিলাম। কিসের রেসপেক্টে দেখবো, দশাংশ। ঠিক আছে, দশাংশের রেসপেক্টে দেখবো, হুম ওকে করে দিলাম। তাহলে হুম দশাংশে চন্দ্র কোথায় আছে দেখুন, দশাংশে চন্দ্র রয়েছে কন্যা রাশিতে, দেখতে পাচ্ছেন? তাহলে কোন নক্ষত্রে রয়েছে, হুম কন্যা রাশিতে। দশাংশ যদি ডিগ্রি আমরা ক্যালকুলেট করি, তাহলে চন্দ্র অবস্থান করে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। তাই উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, সেখান থেকে আমার দশা শুরু হলো। হুম ঠিক আছে, এবার মোটামুটি বোঝাতে পারলাম। এখানে দশার যে ক্যালকুলেশন সিস্টেম, যে ভাবে দশাকে ভাঙা হয়েছে, সেটা হচ্ছে বিংশোত্তরী দশার ভাগটা, মানে বিংশোত্তরী দশা যেভাবে ভাঙা হয়েছে, এখানে সেইভাবেই ভাঙা হয়েছে। স্যার D10 D9 এ প্ল্যানেটদের ডিগ্রি আমরা কোথা থেকে দেখতে পাবো? কি ব্যাপার? ও, সেইটা আহ, দশার পাশে যে রবির ডিগ্রি দেখাচ্ছে ওইটা কি? না না না, তো এইটা আপনি এখানে দেখতে পাবেন না, এইটা আপনাকে করতে হবে, চার্ট দেখতে হবে আপনাকে, এখানে লেটাল। কি পরাশর লাইটে দেখতে হবে, ওখানে নিয়ে গেলে পরে, মানে মাউসটাকে ওখানে নিয়ে গেলে পরে দেখতে পাওয়া যায়। তো সম্ভবত এখানে আপনি ওইটা দেখতে পাবেন না। স্যার তাহলে এই সব ব্যাপার স্যাপার তো আহ, শুধুমাত্র এই সফটওয়্যারটাতেই বোঝা যাবে। যদি অন্য কোনো সফটওয়্যার ইউজ করি তাহলে তো অন্য কোনো গন্ডগোল হয়ে যাবে। সফটওয়্যারে বার করা পাওয়া খুব মুশকিল আছে। হ্যাঁ, মানে আমার কাছে ঠিক এই সফটওয়্যারটাই নেই, তাই এটা জন্য তো আমি ফ্রি একটু সফটওয়্যার, বুঝতে পারছি না আর কি। এটা হচ্ছে ফ্রি, হ্যাঁ। এটা ফ্রি সফটওয়্যার, ও এটা আপনারা ইউজ করতে পারেন, এটা ফ্রি সফটওয়্যার। এবং যখন কিছু সমস্যা হচ্ছে, তখন এই সফটওয়্যারটা, এটা ভালো সফটওয়্যার হিসেবে এটাকে নেওয়া যেতে পারে। এটা এটা কি সফটওয়্যার? উপরে যে জগন্নাথ, নামটা লেখা আছে এটা জগন্নাথ। কি? জগন্নাথ হোরা। হুম। স্যার,
হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, আমার কাছে একটা এই মোবাইলে একটা অ্যাপ আছে, ওই জ্যোতিষ অ্যাপ বলে। আচ্ছা তা- তাতে কিন্তু এই D9 এর এই দশা টশা গুলো দেখা যায়। আচ্ছা, এটা কি জ্যোতিষ অ্যাপ? জ্যোতিষ অ্যাপ। হ্যাঁ, আপনি তাহলে অ্যাপটা একটা ছবি তুলে পাঠিয়ে দেবেন গ্রুপে, সবাই তাহলে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এই দশাংশ কুণ্ডলীর রেসপেক্টে দশা, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। দশাংশ বলুন বা নবাংশ বলুন, যাই রেসপেক্টেই হোক না কেন। হ্যাঁ স্যার, আরেকটা কথা। হ্যালো। বলুন। আমি বলছি স্যার, ওই দশাটা যে দেখতে বললেন, উম, ওই নক্ষত্রটা জায়গাটা আমি ঠিক পরিষ্কার হলো না, ওটা কোন নক্ষত্র থেকে দেখবো, মানে নবাংশের ক্ষেত্রে? নবাংশে চন্দ্র যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র থেকে দশা ক্যালকুলেট করেছে। কিন্তু রিয়ালিটিতে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এখান থেকে যদি আমাদেরকে দশা খুঁজে বার করে দেখতে হয় তাহলে হবে না। হ্যাঁ। আমাদেরকে ইনস্ট্যান্ট প্রেডিকশন করতে হয়, মানে 2 ঘন্টা টাইম, তার মধ্যে 10টা দেখে দিতে হবে, এরকম টাইপের আর কি ব্যাপার। আমরা তো মানে মোটামুটি, আমি আর কি স্পেশালি একদম যাতা অবস্থায় চলে এসেছি, মানে একদম বাজে, কি আর বলবো। যাই হোক, তো সেগুলো হচ্ছে কি আপনি দেখতে পারবেন না এত সব কিছু। এর জন্য আপনাকে না, সময়, আমি ওই ভালো করে সাফিসিয়েন্ট সময় দিতে হবে। সেই ক্ষেত্রেই আমরা আর কি প্রপার প্রেডিকশন করতে পারবো। এনিওয়ে, আমরা নেক্সট পার্টে চলে যাই, নবাংশের পরবর্তী পার্টে। তাহলে নবাংশের এর পরবর্তী পার্টে আমরা ঢুকবো। স্যার একটা কথা বলবো। বলুন। স্যার হ্যাঁ, বলছি বলুন। এই প্রেডিকশনের একটা মানে কনসেপ্ট কি? হ্যাঁ, বলছি প্রেডিকশনের একটা কনসেপ্ট কি মোটামুটি রূপে দেওয়া যায়? মানে মানে কোথা থেকে কিভাবে স্টার্ট করব আর কোথায় গিয়ে শেষ করব, এই ব্যাপারটা। এই কনসেপ্ট তো দেওয়া হয়ে গেছে, কিভাবে কুণ্ডলী দেখবেন। আবার ডিভিশনাল চার্ট হয়ে গেলে পরে আমরা চার হ্যালো। পাঁচ দিন চার্ট নিয়ে ডিসকাস করব। কে বলছেন? কে বলছেন? না, আমি ব্রজেশ্বর বলছি স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ব্রজেশ্বর। দিয়েছি। তো প্রেডিকশন আমরা আবার এই নবাংশ বা হ্যালো। ডিভিশনাল চার্টটা কমপ্লিট হওয়ার পরে আমরা আবার হচ্ছে গিয়ে ডিসকাশন করব। তাহলে এবার আমরা নবাংশের একটা ইম্পর্টেন্ট পার্টে চলে যাব, যার নাম হচ্ছে D64 বা 64তম নবাংশ। যা তো শেখাচ্ছি আমরা সবই প্রেডিকশন করবার জন্য, ধরে ধরে প্রেডিকশন করে দেখাচ্ছি যে এটা এই ঘটনা ঘটে। তাহলে আর কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করবো, এই তো প্রশ্নটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। এনিওয়ে, নবাংশ কুণ্ডলীর যেটা পরবর্তী পার্ট, সেটা হচ্ছে 64তম নবাংশ। এইটাকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? ঠিক যেমন ভাবে 22 নম্বর দ্রেক্কানকে আমরা গুরুত্ব দিয়েছি, 22 নম্বর দ্রেক্কানকে যেমন আমরা একটা ভ্যালু দিয়েছি, একটা স্পেস দিয়েছি, একটা জায়গা দিয়েছি। কেন দিয়েছি? কারণ ওটা একটা সেন্সিটিভ পার্ট অফ আওয়ার কুণ্ডলী। তো সেন্সিটিভ পার্ট কেন? কারণ ওটা হচ্ছে অষ্টম ভাবের প্রথম দ্রেক্কান ছিল। তার মানে 21টা দ্রেক্কান, 3 সাথে 21টা ঘর, তারপরে 8 নম্বর ঘরের প্রথম দ্রেক্কান। তো এখানে অষ্টম ভাবের প্রথম নবাংশ, সেটা হচ্ছে 64তম নবাংশ। তো আমরা কখনোই চাইবো না যে 64তম নবাংশে কোনো গ্রহ থাকুক। তাহলে নবাংশ কি করে আমরা বার করব? তার জন্য আমাদের 8 নম্বর ভাব কোথা থেকে শুরু হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এই যে 8 নম্বর ভাব, এইটা কোথা থেকে ক্যালকুলেট হচ্ছে, এইটা আইডেন্টিফাই করা, এটা
আমাদের জন্য খুবই ইজি। একটু জল খেয়ে নিই। তাহলে 8 নম্বর ভাবের প্রথম নবাংশ, সেটা হচ্ছে 64তম নবাংশ। তাহলে প্রথমেই আমরা লগ্ন ভাব থেকে শুরু করব, সেইখান থেকে অষ্টম ভাবে গিয়ে পৌঁছবো, এবং অষ্টম ভাবে এটা প্রথম নবাংশ হচ্ছে সপ্তম ভাব শেষ হওয়ার পরে, সেটাই হচ্ছে আমাদের 64 নম্বর নবাংশ। কারণ প্রত্যেকটা ঘরে 9টা করে নবাংশ আছে, তাহলে 7টা ঘরে 7 নং 63টা, তাহলে 7টা ঘর শেষ হয়ে গেল, তারপরে 64 নম্বর। তাহলে 64 নম্বর নবাংশটা কোথায় পড়লো? সেটাই হচ্ছে আমাদের 64তম নবাংশ। তাহলে প্রথম আমাদের কি করতে হবে? আমাদের প্রথম ব্যাপারটাকে বুঝতে হবে যে আমরা কোথা থেকে গোনা শুরু করেছি। তাহলে লগ্ন থেকে আমরা গোনা শুরু করেছি। তাহলে একটা উদাহরণ দেখা যায়। তাহলে এখানে একটা উদাহরণ রয়েছে। তাহলে এখানে লগ্ন কোথায়? লগ্ন হচ্ছে কর্কটে। তাহলে লগ্নের ডিগ্রি কত? সরি, লগ্ন হচ্ছে তুলায়। লগ্নের ডিগ্রি এটা এখানে লেখা নেই, এটা লিখে দেওয়া উচিত ছিল। তো এনিওয়ে লগ্নের ডিগ্রি আমরা একটা হিসাব করে নিচ্ছি, ওই 27-28 ডিগ্রিতে হবে। তা 27-28 ডিগ্রিতে হওয়ার কারণেই লগ্নটা গিয়ে ওই এইখানে গিয়ে পড়েছে। 27-28 ডিগ্রিতে লগ্নটা অবস্থান করবার কারণেই সে এখান থেকে গণনাতে, অর্থাৎ তুলা থেকে গণনাতে সে নবম ভাবে গিয়ে পড়েছে। তো থাক, 27-28 ডিগ্রিতে অসুবিধা নেই, নবাংশ এখানে পড়েছে। তাহলে এবার আমাদের 64তম নবাংশ, সেটা কোন জায়গাটায় পড়েছে, কোন হাউসটায় পড়েছে, সেটা বার করবার জন্য যে 8 নম্বর ভাব, এই 8 নম্বর ভাবের ক্যালকুলেশনটা কোত্থেকে করবো? একমাত্র লগ্ন থেকে। তাহলে লগ্ন থেকে করলে পরে 8 নম্বর নবাংশের যে ক্যালকুলেশন, সেটাতে ঘর আসবে কোনটা? সেই ঘরটা হচ্ছে 4 নম্বর ঘর। তাহলে এখানে একটা একটা করে নবাংশ, একটা করে ঘর একটা নবাংশকে ইন্ডিকেট করে। এই একটা ঘর, এটা হচ্ছে একটা নবাংশ, পরেরটা হচ্ছে 2 নম্বর, তারপরটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এরকম। তাহলে 12টা গেল, এই 12টা, আবার 12টা, তাহলে 12 12 24, তারপরে আবার 12টা 36, তারপরে আবার 12টা 48, তারপরে আবার 12টা, এ হচ্ছে 60তম নবাংশ। আবার এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে শুরু। তাহলে এবার 60-এর পরে 1 2 3 4, তাহলে এই যে ঘরটা, এইটা হচ্ছে 64 নম্বর নবাংশ। এবার 64 নম্বর নবাংশের ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হলো 64 নম্বর নবাংশ কিন্তু একটা বাধক, মারক, ভয়ঙ্কর ক্ষেত্র। যদি মূল নবাংশ কুণ্ডলিতে 64 নম্বর নবাংশ ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তাই এখানে সমস্যা আসবার জায়গা যথেষ্টই রয়েছে। তাহলে 64 নম্বর নবাংশে কে বসে রয়েছে? বসে রয়েছে রাহু। এই রাহু যদি কোনো ভাবে অষ্টম ভাবের সাথে সম্পর্ক করে, যদি কোনোভাবে অষ্টম ভাবের সাথে এই রাহু সম্পর্ক করে, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার, আর দেখতে হবে না। তো ভালো কথা এটাই যে রাহু অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক করেনি, কিন্তু রাহু দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক করেছে। দ্বাদশ ভাবে শনি বসে রয়েছে, শনির নক্ষত্রে রাহু রয়েছে। এইগুলো কিন্তু আমাদের বেসিক্যালি প্রেডিকশনই হচ্ছে। এগুলো প্রেডিকশনের টেকনিক আমরা শিখছি। যারা ভাবছেন একদম বাংলা প্রেডিকশন করবেন, তাদের সেই বাংলা প্রেডিকশনের লেভেল আমরা পার করে এসেছি। এবার একটু টাফ, ডিফিকাল্ট প্রেডিকশনের দিকে জায়গাতে আমরা রয়েছি। তাহলে এবার এইখানে রাহু কোথায় রয়েছে? রাহু যদি বৃহস্পতির নক্ষত্রে থাকতো বা কোনো ভালো নক্ষত্রে থাকতো, একটা ভাবনা চিন্তা করা যেত। কিন্তু এখানে রাহু রয়েছে কার নক্ষত্রে? শনির নক্ষত্রে। শনি অবস্থান করে রয়েছে কোথায়? দ্বাদশে। তার সঙ্গে যুক্ত হয়েছে ষষ্ঠপতি। আর আর এখানে দ্বাদশপতি বুধ, সে সরাসরি রাহুর সঙ্গে মোটামুটি কনজাংশনেই বসে আছে।
তাহলে এই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে রাহু এই যে নবাংশ কুণ্ডলিতে 64 নম্বর নবাংশের সঙ্গে সম্পর্ক করেছে, তাহলে আমাদের এই রাহু এই ক্ষেত্রটাতে সমস্যা দেবে। এই জায়গাটাতে এই রাহু ঘাতক রাহু, কারণ সে 64 নম্বর নবাংশে বসে আছে। পরিষ্কার হলো? এবার এইখানে যদি এই রাহুটা এই নবাংশটাতেও বসে থাকতে পারতো, মানে হচ্ছে কি এই ঘরটাতেও থাকতে পারতো না, তাহলেও সে 64 নম্বর নবাংশে যেতে পারতো। কিন্তু এখানে যদি 8 নম্বর ঘর, এখানে লগ্ন ধরুন 27, তাহলে এখানে লগ্ন থেকে লগ্নটা থেকেই যদি আমি ধরি, তাহলে লগ্ন থেকে এখানে এরকম জায়গাতে যদি রাহু থাকতো, মানে রাহু যদি এখানে 27 ডিগ্রিতে থাকতো, রাহু যদি এইখানে 27 ডিগ্রিতে থাকতো, বা 28 ডিগ্রি করে দিচ্ছি, 29ও করতে পারি, একই গল্প বৃষতে রয়েছে। রাহু বৃষ রাশিতে 27 ডিগ্রিতে রয়েছে, ভেরি গুড। তাহলে এবার এই রাহু কিন্তু ট্রুলি আট অষ্টম ভাবের প্রথম নবাংশ ক্ষেত্রের মধ্যে রয়েছে। কিন্তু তাহলে আমাদের দেখতে হবে এই রাহু কি ওই জায়গাটাতে গিয়ে পৌঁছতে পারছে? তাহলে সেটা একটু দেখি মকর থেকে গুণে। তাহলে মকর থেকে 9 নম্বর ঘর, তাহলে মকর থেকে 9 নম্বর ঘর মানে হচ্ছে রাহু কিন্তু সেই জায়গাটাতেই পৌঁছচ্ছে। ঠিক আছে, লক্ষ্য করুন, মকর থেকে যদি 9 নম্বর ঘর গোনা হয়, তাহলে আপনাকে ঘুরে ফিরে এই ঘরটাতেই আসতে হবে। এই যে রাহু, এই রাহুর ঘাতক ক্ষমতা এটা কিন্তু অনেক অনেক বেশি। এই রাহুর ক্ষতি করবার ক্ষমতা অনেক বেশি এই রাহুর থেকে। যদিও নবাংশ কুণ্ডলিতে 64তম নবাংশে যদি পাপ গ্রহ অবস্থান করে, অর্থাৎ লগ্নের চতুর্থ ভাবে যদি পাপ গ্রহ অবস্থান করে, সেটাই যথেষ্ট বিপজ্জনক। তো এখানে সেরকম একটা ঘটনা ঘটেছে। সেরকম ঘটনা এখানে ঘটেছে। ফলে এই রাহুটা কিন্তু মোটামুটি একটা ঘাতক রাহু হিসেবে একে ট্রিট করা যাবে। তাহলে আমরা এই রাহুর উপরে ট্রানজিটে যখন পাপগ্রহ পাস করবে, এবং সেই সময় ট্রানজিট নবাংশেও যদি ওই রাহুর উপরে পাপগ্রহ থাকে, তাহলে একটা ভয়ঙ্কর সময় তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তো আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন যে এই লোকটা মরে গেছে। দেখেই বুঝতে পারছেন যে এই ক্ষেত্রে মানুষটা মারা গিয়েছে, এর চার্ট দেখেই বোঝা যাচ্ছে। ছবিও দেখতে পাচ্ছেন কিরকম ডিগবাজি খেয়ে পড়ে আছে। তাহলে এই যে মঙ্গল শনি রাহুর উপরে নবাংশে চলে এসছে, এই প্রথম কুণ্ডলীটা হচ্ছে, এটা হলো মূল কুণ্ডলী, আর এটা হচ্ছে ট্রানজিট কুণ্ডলী। তাহলে এই যে মূল কুণ্ডলী, সেখানে রাহু যে নবাংশে অবস্থান করে রয়েছে কন্যা রাশিতে, সেই কন্যা রাশির উপরে ট্রানজিটে যখন মঙ্গল শনি চলে এসছে নবাংশে, নয় কিন্তু নবাংশ ট্রানজিট, সেখানে মঙ্গল শনি চলে এসছে, তখন কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে এবং লোকটার সাডেন ডেথ হয়ে গেছে। পরিষ্কার হলো এই জায়গাটা? তাহলে 64তম নবাংশ হচ্ছে আমাদের জন্মকুণ্ডলীর মোস্ট একটা ভয়ঙ্কর পার্ট। আমাদের এই কনফারেন্সে 88 নম্বর নবাংশ নিয়ে ডিসকাশন করা হচ্ছে। তো 88 নম্বর নবাংশ, ডি 88, 88তম নবাংশ,
তো এইটার সঙ্গে 10th হাউসের সম্পর্ক কৌশিকবাবু বুঝিয়েছিলেন। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সেই ঘরটা কর্মের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাও আপনারা আশা করি বুঝতে পেরেছিলেন। তবে প্রত্যেকটা ঘরে 9টা করে নবাংশ রয়েছে। এই প্রত্যেকটা ঘরে 9টা করে নবাংশ নিয়ে মোট 108খানা নবাংশ। এই 108খানা নবাংশের মধ্যেই আমাদের ভাগ বাটোয়ারা সব রয়েছে। এনিওয়ে, আমরা একটু D64 কুণ্ডলীটা নিয়ে পড়ে নিই। এখানে দেখুন, এইটা হচ্ছে লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের প্রথম নবাংশ। লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের প্রথম নবাংশ এটা। এটা জাতচক্রের অন্যতম সংবেদনশীল অংশ, মানে মোস্ট সেন্সিটিভ পার্ট অফ সেই জাতকের রাশিচক্র। কি হয় এখান থেকে? 64তম নবাংশের উপর ধীরগতি পাপগ্রহের সঞ্চার দীর্ঘকালীন রোগভোগ, গোপন শত্রুতা নির্দেশ করে। খুব রেয়ার, বেশিরভাগ ক্ষেত্রেই পাপগ্রহগুলো ব্যালেন্সড কন্ডিশনে থাকে। দেখবেন কোনো না কোনো শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, একদম ভয়ঙ্কর পাপগ্রহ একা বসে রয়েছে, জেনারেলি দেখতে পাবেন না এরকম। তো যদি দেখতে পাওয়া যায় তাহলে সেটা আরেক রকম, আরেকভাবে ভাবনা চিন্তা করা যাবে, আপাতত দরকার নেই। তাহলে 64তম নবাংশের উপরে ধীরগতি পাপগ্রহের সঞ্চার, সেটা হচ্ছে দীর্ঘকালীন রোগভোগ বা কোনো একটা বিপজ্জনক পরিস্থিতি, গোপন শত্রুতা, তীব্র অশান্তি, লং টার্ম অশান্তি, সেগুলোকে ইন্ডিকেট করছে। 64তম নবাংশ অধিপতি এবং চন্দ্রের নবাংশ অধিপতি গ্রহের সম্পর্ক আয়ুষ্কাল নির্দেশ করে। এই আবার জটিল হয়ে গেল। 64তম নবাংশ অধিপতি, এগুলো কিন্তু প্রেডিকশনের একটা স্কিল। সবাই আমাদেরকে জিজ্ঞেস করে যে কি হবে, দেখো কতদিন বাঁচবো, এটা খুব জিজ্ঞেস করে। যদিও সবাই জানে মরতে হবে, তাও সবাই হিসেব করে না যে কতদিন আর কি আছি। তো হিসেবটা করবার ক্ষেত্রে আমরা কি করতে হবে? 64তম নবাংশপতি এবং চন্দ্রের নবাংশপতি, তাহলে এই দুটো গ্রহের সম্পর্ক আয়ুষ্কাল নির্দেশ করে। তার আমরা একটা উদাহরণে যাই। 64তম নবাংশের অধিপতি আর চন্দ্রের নবাংশপতি। তাহলে 64তম গ্রহের, সরি, 64তম নবাংশের নবাংশ অধিপতি কে? বুধ। আর লগ্নের নবাংশ অধিপতি, সরি, চন্দ্রের নবাংশ অধিপতি। তাহলে চন্দ্রের নবাংশ অধিপতি কে? সে হচ্ছে মঙ্গল। তাহলে এদের মধ্যে সম্পর্ক যদি পজিটিভ হয়, নেগেটিভ হয় বা সম হয়, সেটা আমাদের দেখতে হবে। তাহলে মিত্র গ্রহের ক্ষেত্রে দীর্ঘ আয়ু, সমগ্রহের ক্ষেত্রে মধ্য আয়ু, স্বল্প আয়ুর ক্ষেত্রে শত্রু গ্রহ। তাহলে এই ক্ষেত্রে শত্রু গ্রহ মঙ্গল, আর ওদিকে শত্রু গ্রহ মঙ্গল, আর আরেকটাকে আমরা কি দেখলাম, চন্দ্রের নবাংশ অধিপতি মঙ্গল আর লগ্নের নবাংশ অধিপতি বুধ, এদের মধ্যে তীব্র শত্রুতা। এই তীব্র শত্রুতার কারণে খুব সহজভাবেই ওই দুজনের মধ্যে অশান্তি আসবে এবং এই জাতকের আয়ুষ্কাল কমবে। এবং জাতককে আমরা খুব সহজেই বলতে পারবো স্বল্পায়ু হয়েছে, তাড়াতাড়ি আহ, মরে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তো 81 সালে জন্ম হয়ে মোটামুটি 38 বছর বয়সে ভদ্রলোক মারা গিয়েছে। আরেকবার বলো। 81 সালে জন্ম হওয়ার পরে 38 বছর বয়সে ভদ্রলোক হার্টের প্রবলেমে মারা গিয়েছেন। আপনাদের মধ্যে অনেকে ভদ্রলোককে চেনেন, চিনতেন, আবার কেউ হয়তো চেনেন না। তাহলে এইবার এই বয়সে তার যে মারা যাওয়া, তার সঙ্গে দশার থেকে অনেক বেশি গুরুত্ব পালন করবে এই অংশকুণ্ডলী বা বর্গকুণ্ডলী গুলো। আইডেন্টিফাই করতে পারবেন যে কেন ওই সময় ভদ্রলোক ঠিক ওই সময়ই মারা গেল।
এটা কি হার্ট ফেলিওর হয়ে গেছিল? তাহলে এবার দেখতে হবে যে চন্দ্র এখানে কতটা এফেক্টিভ। দেখা গেলো চন্দ্র নিজেই পঞ্চমে বা নবমে বসে আছে, তাহলে এফেক্টিভ অতটা হবে না। কিন্তু এইখানে চন্দ্র লেস এফেক্টিভ বা মোর এফেক্টিভ হতে পারে। চন্দ্র কেমন এফেক্টিভ রয়েছে তার উপরে কিন্তু আলটিমেটলি পুরো বিষয়টা নির্ভর করবে। এখানে চন্দ্র এই কুণ্ডলিতে বেশ ভালো রকম এফেক্টিভ রয়েছে, কারণ চন্দ্রের যে ক্ষেত্র সেখানে অবস্থান করে রয়েছে, সেখানে কোনো গ্রহ নেই, কিন্তু মঙ্গলের দৃষ্টি চন্দ্রের ওপর পড়েছে, এবং চন্দ্রের সঙ্গে বা চন্দ্রের ক্ষেত্র অধিপতি বৃহস্পতি, তার সঙ্গে শরীর সম্পর্ক রয়েছে। ফলে এখানে নবাংশটা কিন্তু কিছুটা বলবান হচ্ছে, কিছুটা স্ট্রেংথ পেয়েছে। তা সত্ত্বেও ভদ্রলোক মারা গিয়েছেন, বিভিন্ন কারণে মারা যেতে পারেন। তা আমাদের সেসব দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ভদ্রলোক মারা গিয়েছেন নবাংশে অনুযায়ী এর যে কি বলবো, এর যে গ্রহ দশা সেগুলি কোনো অবস্থাতেই শুভ নয়, এবং এই অশুভ গ্রহদের দশাকালে ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। তো এইখানে আমরা দুটো কুণ্ডলীকে একটাকে আরেকটার উপরে চাপিয়েছি। এই প্রসেসের নাম হচ্ছে ওভারল্যাপিং, একটাকে আরেকটার উপরে চাপিয়ে দেওয়া। তো এই যে ওভারল্যাপিং, একটাকে আরেকটার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তার ইম্প্যাক্ট আইডেন্টিফাই করবার চেষ্টা করা হচ্ছে। তো এই যে ওভারল্যাপিং, একটার উপর আরেকটাকে ফেলে দেওয়া, এই পদ্ধতিটা আপনাদেরকে শিখতে হবে, রপ্ত করতে হবে। কিছুদিন গেলে পরে অটোমেটিক্যালি রপ্ত করে যাবেন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপাতত আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলিকে একটুখানি বুঝতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিষয়টা যাতে আপনাদের জন্য হেল্পফুল হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ক্লায়েন্টদের যেন উপকারে লাগে, এই বিষয়টাকে কিন্তু ভীষণ ভালো করে খেয়াল রাখতে হবে। যাই করছেন, যাই রেমেডি দিচ্ছেন, যাই প্রেডিকশন করছেন, সেই প্রেডিকশন হতে পারে সত্যি, কিন্তু সেটা ঘাতক। হয়তো একজন জিজ্ঞেস করছে তার ক্যান্সার হয়েছে, কবে সে মারা যাবে। আপনার ছক দেখে মনে হলো যে সেই লোকটা মারা যাবে আর 2 বছর পরে। তো আপনার বলার দরকার নেই যে আপনি 2 বছর পরে মারা যাবেন। আপনারা একদম সিম্পল বিষয়টাকে ইগনোর করে যান, যে এসব কি করছেন, আপনি ভালো করে ট্রিটমেন্ট করান। আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি মিথ্যে কথা বলুন। আপনি এই বিষয়টাকে ইগনোর করে যান, গিয়ে অন্য কথা বলুন, বা এই কথাটা কিভাবে বলবো, বা আমরা মৃত্যুর বিচার করবো না, এই সমস্ত হচ্ছে গিয়ে বলার। যা হোক কিছু একটা বলে সেই কোশ্চেনকে এড়িয়ে যান, যে কোশ্চেনের উত্তর দিতে আপনার ভালো লাগবে না। হতেই পারে আপনি একদম পারফেক্ট প্রেডিকশন করবেন এবং সেটা ঠিকঠাক হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের নবাংশ এবং ডি 64, অর্থাৎ 64তম নবাংশ নিয়ে ডিসকাশন। এবার নবাংশের মধ্যে আমাদের যেটা কনফারেন্সে হয়েছিল, আমাদের কৌশিক বাবু যেটা বলেছিলেন 64তম নবাংশ, ওটার পিডিএফও আমার কাছে আছে, পিডিএফ পিপিটি সব আছে। তো আপনারা যদি চান তাহলে আমি ওটার পিডিএফ পিপিটি এটাও একদিন আপনাদেরকে ডিসকাস করে দিতে পারি, কিন্তু সেটা আজকে আমরা করব না। তার কারণ তার জন্য আমাকে একটু চার্ট আরো দু একটা দেখতে হবে। আচ্ছা, এবার পরবর্তী হচ্ছে নবাংশ সম্পর্কে পরাশরের কিছু মতামত। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। কেন ইম্পর্টেন্ট পার্ট? যে নবাংশ বিচার করবার আগে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে নবাংশে যদি নিচস্থ গ্রহ জন্মকুণ্ডলিতে যতই বলবান হোক, সে পূর্ণ ফল প্রদান করতে পারবে না। আবার নবাংশ কুণ্ডলিতে বলবান গ্রহ সে যদি মূল কুণ্ডলিতে ভীষণ দুর্বল হয়, তাহলেও তার থেকে আমরা ভালো ফল পাবো। যদি বর্গোত্তম গ্রহ থাকে, শুভ গ্রহ যদি হয়, তাহলে হচ্ছে গিয়ে আমরা শুভ ফল পাবো।
কিন্তু যদি কোনো পাপ গ্রহ বর্গোত্তম হয়, যেমন আমরা আগের একটা চার্টে দেখলাম যে রাহু বর্গোত্তম হয়েছে, সেটা কিন্তু মোটেও শুভ সংকেত নয়, এটা খেয়াল রাখতে হবে। এবার এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে রাহু যদি কুণ্ডলিতে বলবান হয় তাহলে কিন্তু সমস্যা রয়েছে, বা রাহু কেতু এরা কুণ্ডলিতে যত কন্ট্রোলড থাকবে তত কিন্তু সেই জাতক জীবনে উন্নতি করতে পারবে। অন্যথায় কিন্তু বিশাল উঁচুতে উঠিয়েও ধপাস করে পড়বে সেই জাতক। জাতকের কিন্তু জীবনের যে অগ্রগতি তা খুব সহজেই বাধাপ্রাপ্ত হবে, জীবন একদম ভয়ঙ্কর ভাবে থেমে যাবে। তাহলে বর্গোত্তম গ্রহ সম্পর্কে পড়াশোনার কথাবার্তা আমরা বুঝলাম। এবার নবাংশ কুণ্ডলী থেকে সবই আমরা দেখব। তাহলে মূল যে জায়গাটা দেখব সেটা হলো প্রেম, বিবাহ, জীবন সঙ্গী, একাধিক প্রেম। হ্যাঁ, আমরা সোমনাথ দ্রেক্কান থেকে কামনা বাসনা দেখেছি। এই কামনা বাসনা পূর্ণতা পাবে কিনা, মানে একটা লোক সে খুব কামুক, এবার তার এই যে কামুক প্রকৃতি, তার এই কামুক প্রকৃতি সেটা হচ্ছে গিয়ে পূর্ণতা পাবে কিনা, মানে তার বেশ একাধিক বউটু পাবে কিনা সে, বা সেটা যদি কোনো মহিলা হয় তাহলে একাধিক স্বামী টামী জোগাড় করতে পারবেন কিনা, এরকম একটা ব্যাপার হতে পারে। তো সেই নবাংশ কুণ্ডলী থেকে আমরা পূর্ণতা পাবো যে আদৌ লোকটা তার এই যে কামনা বাসনা যা দেখতে পাওয়া যাচ্ছে, কামনা বাসনা পূর্ণ হতে গেলে তো সঙ্গী বা সঙ্গিনী চাই, সেই সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাওয়া যাচ্ছে কিনা বা খুঁজে পাবেন কিনা, তার কামনা বাসনা তিনি পরিপূর্ণ চরিতার্থ করতে পারবেন কিনা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ইয়ে থেকে, নবাংশ কুণ্ডলী থেকে। সোমনাথ দ্রেক্কান যেমন কামনার উগ্রতাকে নির্দেশ করে, তেমনি নবাংশ কুণ্ডলী ইন্ডিকেট করবে যে সেই কামনা পরিতৃপ্ত চরিতার্থ হবে কিনা। এরপরে যে একটা ডিসকাশন রয়েছে এটা আমরা আগেও করেছি, এটা আপনারা একটুখানি দেখে নিন, নবাংশ কুণ্ডলীর কোন ভাব থেকে কোন বিষয়টাকে বিচার করা হয়। একদম সিম্পল। 1ম ভাব হচ্ছে স্বামী স্ত্রীর স্বাস্থ্য, বিবাহের কাল। এবার এটা হচ্ছে এক্স্যাক্টলি কোন সময় নয়, বিবাহটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কোন বয়স নাগাদ হতে পারে, সেইটা হচ্ছে এখান থেকে আমরা পাবো। ধরুন আহ শনি রয়েছে নবাংশে বলবান হয়ে, তাহলে বিবাহ দেরিতে হবে। ধরুন রয়েছে বৃহস্পতি নবাংশে খুব বলবান এবং চন্দ্রের সঙ্গে একটা সম্পর্ক করেছে, অল্প বয়সে বিয়ে হবে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আবার শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক হয়েছে নবাংশ কুণ্ডলীতে, অবশ্যই তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। হুম। একবার বলুন। 2 নম্বর ভাব হচ্ছে সম্পদের আদান প্রদান, সম্পদের কতটা কি হতে পারে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে বিয়ের কথাবার্তা, পারিবারিক হস্তক্ষেপ। এরপরে 3rd হাউস, সেটা হচ্ছে বিয়ের প্রচেষ্টা। এবার এখানে বিয়ের প্রচেষ্টাই শুধু নয়, এর সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে বিয়ের প্রচেষ্টার আশেপাশে ব্যবসার প্রচেষ্টা কিংবা কোনো একটা কাজের প্রচেষ্টা, সেই জায়গাটাও আপনাদেরকে ভাবতে হবে যে টোটাল প্রচেষ্টা, টোটাল মুভমেন্ট, এটা হচ্ছে 3rd হাউস থেকে আমরা দেখবো। 4th হাউস হচ্ছে শ্বশুর বাড়ি, আসবাবপত্র, স্থাবর সম্পত্তি এবং শাশুড়ির সঙ্গে সম্পর্ক। তো এইগুলো আমরা ওভারঅল একটুখানি দেখে নেব। এই ক্ষেত্রে বিরাট সমস্যাজনক কিছু নেই, কয়েকটা যোগের কথা আমি বলবো। এর মধ্যে প্রথম যোগটা হচ্ছে নবাংশ কুণ্ডলীতে 1-7-11 যোগ। 1-7-11 অর্থাৎ
লগ্নের সঙ্গে সপ্তম এবং 11 সম্পর্ক। যদি এরকম যোগ দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই জাতক জেনারেলি বিয়ের পরে সুখী হওয়ার চেষ্টা করে, বা অন্যান্য খারাপ যোগ থাকলেও এই জাতক জীবনে মোটামুটি সুখী হয়। আমরা দেখেছি যে সপ্তম ভাবে যদি রবি অবস্থান করে, জেনারেলি ম্যারেড লাইফ মোটেও সুখের হয় না। কিন্তু যদি এটাই থাকে, যে কম্বিনেশনটা আমরা বললাম, অর্থাৎ যদি হচ্ছে গিয়ে দেখতে পাই যে 1 7 11 কম্বিনেশন হচ্ছে নবাংশ কুণ্ডলিতে, সেই ক্ষেত্রে এই জাতক বিয়ের পরে মোটামুটি ভালোই থাকবে। টুকটাক অশান্তি সাংসারিক সেগুলো লাগতে পারে, কিন্তু সেটা খুব একটা মারাত্মক হবে না। স্যার যদি 1 7 11, সরি, যদি হচ্ছে গিয়ে আমাদের যে কোনো দুস্থান নবাংশ কুণ্ডলিতে খুব বলবান হয়ে ওঠে, যে কোনো দুস্থান, সেটা বিপরীত রাজযোগ ফরমেশন করতে পারে। ধরুন ষষ্ঠপতি দ্বাদশে গিয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করলো, যে কোনো দুস্থান যদি বলবান হয়ে ওঠে, সেই ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে দেখতে পাওয়া যায়। নবাংশ কুণ্ডলিতে যদি 4 2 11 কম্বিনেশন হয়, 2 4 11 আলাদা কম্বিনেশন, অন্যদিকে 1 7 11 কম্বিনেশন, এই দুটোই আছে। একদিকে 2 4 11, অন্য অন্যদিকে হচ্ছে গিয়ে 1 7 11, তাহলে এই জাতক বিয়ের পরে প্রচুর সম্পত্তির মালিক হয়। এই সম্পত্তি হতেই পারে শ্বশুর বাড়ির থেকেই দিয়ে দিচ্ছে, এটা হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হতে পারে। নবাংশ কুণ্ডলিতে যদি সপ্তমপতি দুস্থানগত হয়, সপ্তমপতি যদি দুস্থানগত হয়, যদি সপ্তমপতি পাপ মধ্যগত হয়, যদি সপ্তমপতি দুস্থানগত হয়, যদি সপ্তমপতি পাপ মধ্যগত হয়, তাহলে এবার বলবেন, তাহলে যদি আহ কর্কট লগ্নের ক্ষেত্রে শনি অষ্টমস্থ হয়, তাহলে কি খুব খারাপ হবে? না, ওইটার ক্ষেত্রে আলাদা, এরকম কয়েকটার ক্ষেত্রে সমস্যা বা আলাদা কিছু রয়েছে। কিন্তু যদি হচ্ছে গিয়ে সপ্তমপতি কোনো আহ লগ্নের ক্ষেত্রে নবাংশে দুস্থানগত হয়, এবং তার সঙ্গে সঙ্গে বা আলাদা করে যদি পাপ মধ্যগত হয়, যদি এরকম কোনো কম্বিনেশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ সপ্তমপতি পাপ মধ্যগত, তার দুপাশে দুটো পাপ গ্রহ অবস্থান করছে, সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকার আইনি সমস্যা থাকতে দেখতে পাওয়া যায় বিয়ে সংক্রান্ত। অর্থাৎ বিয়ে হচ্ছে না, হতে 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 একটা দেখা হলো, দেখার পরে দেখা গেল সেটার সঙ্গে সংসার করাটা বেজায় কঠিন, তারপরে ঈশ্বরের নাম করে সেখান থেকে আপনাদের বেরিয়ে আসার চিন্তা হলো, তাহলে এইরকম কম্বিনেশন তৈরি হতে পারে। সপ্তমপতি যদি দুস্থানগত হয় এবং দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক করে, এটা কিন্তু নবাংশে, সপ্তমপতি যদি নবাংশে দুস্থানগত হয় এবং দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক করে, তার সঙ্গে সঙ্গে যদি মূল কুণ্ডলিতে সপ্তমপতি দুস্থানগত হয়, তাহলে কিন্তু এই জাতক ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারে, এবং বিয়ের পরে এই ব্যবসা ফুলে ফেটে ওঠে। আর জাতক এটা স্বীকার করে যে ওয়াইফের কারণে বা ওয়াইফকে বিয়ে করবার পরে ভাগ্যের উন্নতি হচ্ছে, এটা জাতক স্বীকার করে। নবাংশ কুণ্ডলিতে যদি হচ্ছে গিয়ে 5 8 কম্বিনেশন থাকে, 5 8 11, 11কেও কানেক্ট করে দিই, যদি 5 8 11 কানেকশন থাকে, সেই ক্ষেত্রে সেই জাতক, সে হচ্ছে গিয়ে 5 8 11, সেই ক্ষেত্রে সেই জাতক প্রেমের ক্ষেত্রে ভেঙে, মানে প্রেমে একদম গভীর প্রেম, সেখান থেকে বেরিয়ে এসে আবার বিয়ের দিকে যায়। 10 বছর প্রেম করে এসছে, 10 বছর প্রেম করে যাওয়ার পরে হঠাৎ কেটে যায়, তারপরে বিয়ে ঠিকঠাক হয়ে যায়। তাহলে এইরকম কিছু সূত্র, এগুলো আমরা নবাংশের উপরে ইউজ করব। তাহলে আমাদের আজকের পড়াশুনো মোটামুটি এই পর্যন্তই। আমরা আবার শেয়ার স্টপ করে দিই, স্টপ করে আমরা আবার পুনর্মসিক ভব হয়ে যাই। যাই হোক, মোটামুটি আমরা নবাংশ থেকে প্রেডিক্টিভ স্কিল শিখছি। তো ব্রজেশ্বর বাবু আছেন?
আই থিঙ্ক নেই। হ্যাঁ স্যার, আচ্ছা, আছি। তো ব্রজেশ্বর বাবু, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা শিখছি, আমাদের শেখা ঈশ্বরের আশীর্বাদে ভালো হচ্ছে। তো এবার এই ক্ষেত্রে আপনি যদি কোনো পার্টনার চুজ করতে পারেন, তাদেরকে নিয়ে আপনি একটু পড়াশোনা শুরু করুন, এবং তাতে খুব সহজভাবেই আমাদের প্রেডিকশনের যে টেকনিকগুলো বেরিয়ে আসবে। আর এই ভিডিওগুলো কয়েকটা বার দেখলেই আপনারা দেখবেন প্রেডিকশন অত ইজি, সরি, অত কঠিন নয়। প্রেডিকশন সহজভাবেই হয়ে যাবে। আচ্ছা, মানে স্যার আমি বলতে চাইছিলাম যে মানে আপনার যে এ তো আটকে যায়, মানে কথা বলতে বলতে যদি আটকে যায় তাহলে তো আপনি মহা বিপদে পড়বেন। এনিওয়ে, দুশ্চিন্তা করবার কিছু হুম, নেই। প্রেডিকশন স্লো বাট স্টেডি ওয়েতে শিখুন। প্রেডিকশন খুব কঠিন নয়, আবার প্রেডিকশন খুব সোজাও নয়। প্রেডিকশন এফেক্টিভ একটা, প্রেডিকশন একটা আর্ট। আরাম করে শিখুন, খুব ভালো হবে। স্যার আপনি যে মানে স্যার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে আপনার যে মানে কি বলে বোঝায়, মানে স্টার্টিংটা যেভাবে আপনি বলা স্টার্ট করেন সেই টেকনিকটার কথা বলতে চাইছি আমি। এবার আমি যেটা বলা স্টার্ট করি সেটা একদম সিম্পল, আমি বেশি সময় টময় দিই না। হ্যাঁ, এবার ঘটনাটা হচ্ছে, আমি বলাটা স্টার্ট করি, মানে বলাটা শুরু করি হচ্ছে, ধরুন একটা চার্ট আমি শেয়ার করছি আপনাদেরকে। একটু শেয়ার করলে বুঝতে পারবেন। ধরুন এই হচ্ছে আমার কাছে কুণ্ডলী রয়েছে। সেই আমার কাছে কুণ্ডলী রয়েছে। আমি এই কুণ্ডলী দেখলাম, দেখে আমি এই চার্টটাকে খুঁজে বার করব, দেখে আমি প্রবলেম গুলো বার করব। তাহলে এই সময় এই লোকটার ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি যে কোথায় কোথায় প্রবলেম রয়েছে। তো দেখলাম, দেখে আমি প্রথম প্রশ্ন করব এই লোকটাকে, যে ভীষণ ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছেন, আর তার সঙ্গে সঙ্গে হেলথটা ডিস্টার্বড হচ্ছে, আর তার সঙ্গে জমি জায়গা প্রপার্টি রিলেটেড প্রবলেমও আপনি ভুগছেন। তো এর থেকে, এর বাইরে কি কি প্রশ্ন আছে সেগুলো করুন। তখন যদি লোকটা বলে প্রশ্ন আছে, তাহলে সেই প্রশ্নগুলোকে নেব। আর যদি লোকটা বলে যে না না ওটাই প্রশ্ন, তাহলে হচ্ছে গিয়ে এইখানেই ওর কাজকর্ম শেষ হয়ে গেল, আর 5 মিনিটে প্রেডিকশন ডান করে বেরিয়ে আসবো। বুঝলাম স্যার। এবার এই জায়গাটাতেই আমি একটু আটকে ছিলাম, মানে মানুষ আমার সামনে বসে চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে আছে, সে চাইছে আমি মোটামুটি 15-20 মিনিট তার সামনে বকে যাই। এবার এই তিনটে চারটে প্রবলেমস ধরার পর তারপরে আমি হয়তো আর ধরতে পারছি না, বকার মতন আর শব্দ নেই আমার কাছে, আমাকে সেই একটা জিনিস ক্ষেত্রে বলুন, আপনার এগোনোটা ফিস মুশকিল কত? হচ্ছে। একটা জিনিস বলুন, আপনার ফিস কত? আপাতত তো 500-তে কাজ করছি। হ্যাঁ, ওই ফিসটা যখন হচ্ছে 2,000 হয়ে যাবে, তখন সেই লোকই আপনার কাছে আসবে যার অত বকার সময় নেই, আর যে সরাসরি নিজের প্রবলেমটা জাজ করতে চাইছে। এদের মানুষদের একটা টেন্ডেন্সি থাকে, গিয়ে আগে আমি জ্যোতিষীকে পরীক্ষা করব। এবং বিশেষ করে আমি একটা জিনিস দেখেছি, যারা মধ্যশিক্ষিত তাদের ক্ষেত্রে এই টেন্ডেন্সি থাকে যে আগে আপনি বলুন, তারপরে আমি বলবো, আমার কি সমস্যা আপনি তো বলবেন। তো আমি তারপর তাদেরকে হচ্ছে গিয়ে, এই টাইপের লোকরা যারা, এদের ক্ষেত্রে সমস্যা আপনি খুঁজেও বার করতে পারবেন না, আর এদের প্রবলেমটাকেও আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। কারণ ওনাদের বেসিক্যালি কোনো প্রবলেমই নেই, উনি কিছুটা সময় নষ্ট করতে আর নিজের অর্থ নষ্ট করতে এসেছেন। ম্যাক্সিমামের ক্ষেত্রে এটাই হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রবলেম থাকলেও সেই প্রবলেমকে সর্ট আউট করা যাবে না, সলভ করা যাবে না। তো তাই জন্য ওদের সঙ্গে কথা বলা, এবং কথা বলে ওদেরকে যতটা সম্ভব গাইড করার চেষ্টা করা, এটাই আমাদের করতে হবে। তো এছাড়া কোনো অপশন বা কোনো রাস্তা আমাদের কাছে নেই। তো মোটামুটি আমাদের পড়াশোনা আজকে এই থ্যাংক পর্যন্তই। ইউ স্যার। স্যার হ্যাঁ, বলুন। আপনি যে ই কুণ্ডলী থেকে চার্টটাকে আলাদা করে নিয়ে আসেন, সেইটা অন্য জায়গায় নিয়ে এসে যে চার্টগুলোকে একসঙ্গে করেন, ওইটা ঠিক আমি বুঝতে পারি না। ও, এটা যেটা করেছি, দেখুন, হ্যাঁ, ধরুন এই কুণ্ডলিতে আমি যখন খুলবো, এই কুণ্ডলিতে খুললে পরে আমার কাছে চলে আসবে কি এইটা।
তাহলে আমি প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল পার্টিকুলারসটা নিয়ে নেবো। দেখা যাচ্ছে না। ও, সরি 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 সরি, এটা নিয়ে নেবো। হ্যাঁ। আমার প্রথম স্ক্রিন হচ্ছে এটা। হ্যাঁ। এই স্ক্রিনটা আসে, তো আমি হ্যাঁ। এটাকে, আপনি হচ্ছে কি এটা করে নেব, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পার্টিকুলার্স। তো এইখানটাতে এসে আমি যেটা করব সেটা হচ্ছে এইরকম অবস্থায় তুলে দেবো। হলো, এবার এই হুম। হরোস্কোপটাকে খুলবো। ব্যাস, এবার এই জিনিসটার প্রিন্ট স্ক্রিন বলে একটা অপশন আছে, প্রিন্ট স্ক্রিন করব। প্রিন্ট স্ক্রিন হ্যাঁ। করে নিয়ে গিয়ে আমি আমার পেইন্টে চলে যাব। পেইন্টে এটা রয়েছে, এটাকে ডিলিট করে দিলাম। হুম। ডিলিট করে দিয়ে এবার এটাকে পেস্ট করবো। তাহলে এটা পেয়েছি। আচ্ছা। এবার এইটাকে আমি কেটে কুটে সাইজ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটা অনেকদিন ধরে দেখবো ভাবছিলাম, পেয়ে গেলাম। ব্যাস, এবার এটাকে একটু কাছে নিয়ে নেবো। হ্যাঁ। একটু এগিয়ে দেবো। ব্যাস, আর এরপরে হচ্ছে গিয়ে ব্যাস লগ্নটা লিখে দেবো হাতে হ্যাঁ। করে। লগ্ন হচ্ছে এখানে আপনার লগ্ন নক্ষত্র হচ্ছে অনুরাধা, লিখে দিলাম। আর যদি হ্যাঁ। কোনো বকরি থাকে তাদেরকে লিখে দেবো, লিখে দিয়ে প্রিন্ট আউট বার করে দেবো। আচ্ছা, ঠিক আছে স্যার, এবার ঠিক হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। তো হ্যাঁ। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। আর এর নেক্সট দিনে স্যার আমরা হচ্ছে গিয়ে নবাংশের আরো ডিটেল নিয়ে ডিসকাস করবো। বলুন। স্যার বলছি একটা ছোট্ট কোয়েশ্চেন আছে এমনি। হুম হুম। বলছি স্যার আমি না যে কটাই কুণ্ডলী দেখি, যে কটাই দেখি সব কটা না রাহুর দশা, রাহুর অন্তর্দশা না পতন। এটা স্যার কেন হয় আমি তো বুঝতে পারি না যে কটা প্রত্যেকটা কি? কুণ্ডলী। হ্যাঁ, ও, যে কটা? হ্যাঁ, হ্যাঁ, যে কুণ্ডলীগুলো দেখি প্রত্যেকটাই রাহুর দশা নাহলে অন্তর্দশা। এটা কেন হয় আমি তো বুঝতে পারি না। এটা তো ভাবার বিষয় আছে, এটা ক্লিয়ার না। আহ, নাকি আমার রাহুর দশা চলছে বলে যে কটা কুণ্ডলী আছে সেগুলো রাহুর হতে দশার পারে, সাথে কানেক্ট হচ্ছে? হতে পারে। হতে পারে না, হ্যাঁ, আমিও হতে না পারে। সেটাই ভাবছিলাম। না, হতে পারে, এটা অবশ্যই হতে পারে। আমি তো অবাক হই যে প্রত্যেকটা কুণ্ডলী সেম, মানে একই, নয় রাহুর দশা না রাহুর অন্তর্দশা। এটা হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা। হম। স্যার প্রাইমারি আরম্ভ হচ্ছে স্যার। নিশ্চয়ই আরম্ভ হবে, আমি জানি। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন আছে। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, যেটা বললেন ওই সপ্তমপতি দুস্থানগত এবং দ্বাদশপতির সাথে সম্পর্কযুক্ত, এবং লগ্ন কুণ্ডলীতেও কি ওই লগ্নটাকে দ্বাদশপতির সাথে সম্পর্ক থাকতে হবে? হ্যাঁ, ওরকমই যত কম্বিনেশন আপনি পাবেন, আচ্ছা প্রচুর কম্বিনেশন, সেগুলো হচ্ছে গিয়ে আপনি কানেক্ট করে নেবেন। হ্যাঁ, যত আচ্ছা। বেশি কম্বিনেশন পাবেন, কোন ভাব কোন বিষয়টাকে সিগনিফাই করে, কোন ভাবের সঙ্গে কোন ভাবের কি সম্পর্ক রয়েছে, সেগুলো একটু হচ্ছে গিয়ে দেখে নেবেন।